দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর থেকেই যাবতীয় আলোচনা নির্বাচন কেন্দ্রিক। জাতির উদ্দেশ্যে দেওয়া সমস্ত দ্বিতীয় ভাষণের প্রফেসর ইউনূস যেটি বলেছেন যে নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, এখন অনেকেই মনে করছেন সেই ট্রেনের গন্তব্যটি অনেকখানি পরিষ্কার, আবার সেখানে পথের মধ্যে নিশ্চয়ই অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই অনেক স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন জনাব সারোয়ার তুষার, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। তুষার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন শামসুল আলম লিটন, তিনি প্রবাসী সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদ, সমসাময়িক রাজনীতিও তিনি পর্যবেক্ষণ করছেন। লিটন ভাই, অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু লিটন ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কারণ গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতি, আমাদের টক শো, ডিসকাশন যাবতীয় কিছু আবির্ভূত হচ্ছে যে শহরকে কেন্দ্র করে। সেই শহরটিতে আপনি থাকছেন এবং দীর্ঘদিন ধরে থাকেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠক থেকে নির্বাচনের পথে দেশ আরেকটু এগিয়ে গেল তেমনটা আপনিও মনে করেন কিনা, নাকি সেই বৈঠকে খুব কনক্রিট কোনো সিদ্ধান্তে শেষ পর্যন্ত আসা যায়নি নির্বাচন ইস্যুতে? দুটোই সত্য। ধন্যবাদ যমুনা টিভিকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সারোয়ার তুষার এবং মোশাররফ ভাই দুজনকেই ধন্যবাদ কো-আলোচক হিসেবে। আমার মনে হয় যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে লন্ডন শুধুমাত্র এই সময়ের জন্য নয়, লন্ডন গত 15 বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, এবং এমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে গত বছর মার্চ মাসে, অর্থাৎ আগস্টের 5 মাস আগে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে আমাদের কয়েকজন সংগঠক যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে বিশ্বব্যাপী গত কয়েক বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা একটা বৈঠক করার পরে তিনি ছবি তুলতে পর্যন্ত অপারগতা প্রকাশ করেছিলেন নিরাপত্তাজনিত কারণে। কারণ এই একটি ছবির জন্য হয়তো আরো কয়েকটি রাষ্ট্রদ্রোহিতা মামলা হতে পারত। যেহেতু রাজনৈতিক, সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস সবাই লন্ডন থেকেই বিভিন্ন কাজগুলো কোঅর্ডিনেট করতো, সুতরাং লন্ডন নানা কারণেই আলোচিত, এবং নির্বাচনকে কেন্দ্র করেই তো আলোচনাগুলো হবে। কারণ সংস্কার বলুন আর বিচার বলুন, এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়ার অবধারিত অংশ, এবং যে বিপ্লবে জুলাইয়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনের পরে এটা কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় যে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। এই কারণেই সংবিধান স্থগিত না হওয়া সত্ত্বেও 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো ধরনের রাস্তায় আন্দোলনে আশ্রে পড়েনি। কারণ অনিয়মিত, যদিও সংবিধানের তত্ত্বাবধায়ক ছিল না, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যেহেতু শেখ হাসিনার যে চাপিয়ে দেওয়া যে বিধানগুলো এবং কেড়ে নেওয়া বিধানগুলো স্বাভাবিকভাবে আরোপিত হয়েছিল জনমনে, এবং জনতার সরকার হিসেবে জনতা, বিপ্লবের জুলাই অভ্যুত্থানের সরকার হিসেবে, জনতার সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের প্রধান কর্তব্য কিন্তু নির্বাচন। এই কথাটা রাজনীতিকরা যতখানি জোর দিয়ে বলছে, অন্যরা কিন্তু নির্বাচন শব্দটিকে একটা বিতর্কের মধ্যে নিয়ে গেছে। এটা অস্বাভাবিক, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যদি শেখ হাসিনা মেনটেন করতো তাহলে কিন্তু ফ্যাসিবাদের জন্ম হওয়ার কোনো প্রয়োজন হতো না। নির্বাচনকে ধ্বংস করেছে, এবং নির্বাচন একদলীয় একটা ব্যবস্থা পরিণত করার কারণেই কিন্তু ফ্যাসিবাদের কবলে আমরা পড়েছি, এবং যার বেস ছিল 1/11। সুতরাং লন্ডন থেকে নির্বাচনের যে ট্রেনটি চালু হয়েছে অথবা কি কারণে, এটি হচ্ছে কোনো রাজনৈতিক দলকে ছোট অথবা বড় করার কোনো কারণ নেই, কিন্তু সকল রাজনৈতিক দলেরই একাডেমিক্যালি সমান গুরুত্ব আছে, প্র্যাকটিক্যালি সেটা অন্য কথা। কিন্তু এই রাজনৈতিক দলগুলো আসলে কি করে, রাজনৈতিক দল কি করবে? রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানতম কর্তব্যই তো নির্বাচন। সুতরাং বিএনপির সঙ্গে যে বড় ধরনের সংঘাত, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেটি নিরসনের ক্ষেত্রে এই বৈঠকটিকে সবাই বড় করে দেখছে। এটার মধ্যে আমি কোনো বিতর্ক আমি মনে করি না, বরং এখন যে কথাগুলো হচ্ছে যে নির্বাচনটি কিভাবে হবে এবং অন্যান্য রাজনৈতিক দল সেটাকে কিভাবে, এবং সময়সীমা অন্যান্য ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। কারণ বেসিক্যালি লিটন ভাই একটু থামাই, আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরেন বৈঠকের পরে 1 ঘন্টা 20 মিনিটের একান্ত আলাপ প্রফেসর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের, এবং ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যাম্বাসেডর খলিলুর রহমান যে ব্রিফ করলেন, সেইখানকার কন্টেন্ট হচ্ছে আসলে 1.5-2 মিনিটের। ফলে এর বাইরে নিশ্চয় আরও অনেক আলাপ হয়েছে। ফলে সে আলাপ সম্পর্কে লন্ডন থেকে আপনারা আর কিছু জানতে পারলেন কিনা? বিশেষ করে সংস্কার এবং বিচার প্রক্রিয়া, এই দুটো, মানে এই সরকারের মৌলিক কাজ হচ্ছে 3টা, সরকার যেমনটা বলে নির্বাচন, সংস্কার এবং বিচার। ফলে সেগুলোর বিষয়ে দুই নেতা কতখানি আসলে একমত হতে পেরেছেন, অথবা তাদের ঐক্যমতের জায়গাটা কতখানি পৌঁছানো গেছে বলে আপনাদের পূর্বাভাস বা ধারণা?
এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ব্রিফিং থেকে, তার চেয়ে আরো বেশি কিছু জানার চেষ্টা করেছি ব্রিফিং এর বাইরে। আসলে 120 মিনিট এবং বাইরে যে সাইডলাইন আলোচনা, এগুলোতে খুবই স্বাভাবিক অনেক বিষয় আলোচনা হয়েছে এবং তার মধ্যে রাজনৈতিক যে পরিবেশ, এটি কোনো মানে যেহেতু এখনো আমাদের প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডায় লিপ্ত, আমাদের ভেতরে যে স্টেক হোল্ডার্স যারা রয়েছে, বিশেষ করে সরকারি প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ প্রতিরক্ষা বাহিনী, তার যে অবস্থান, সরাসরি নীতিগত সিদ্ধান্ত ঘোষণার যে অবস্থান আমরা বিভিন্ন সময় দেখেছি, এগুলো রীতিমতো অনেক উদ্বেগ কিন্তু দেশে এবং দেশের বাইরে রয়েছে। এই উদ্বেগগুলো নিরসনের ক্ষেত্রে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে কি সমাধান চেয়েছেন অথবা তিনি কি অবস্থান নিয়েছেন, অন্য কোনো দেশ হলে প্রতিরক্ষা বাহিনীর সেক্ষেত্রে খোল নলচে পাল্টে যাওয়ার মতো পরিস্থিতিও হতে পারত, কিন্তু সেগুলো হয়েছে কি হয় নাই, এগুলো আলোচনা হয়েছে কিনা বিস্তারিত হয়তো আমরা টু দা পয়েন্ট এখানে বলার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল কোনো কোনো ক্ষেত্রে খোলাখুলি হয়নি, কারণ দেশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সেন্সিটিভ এবং এই জুলাই অভ্যুত্থানের পরে যেহেতু প্রতিবেশী দেশ আমাদের গণহত্যার প্রধান আসামি, দেশের গণহত্যার প্রধান আসামিকে সহ হাজার হাজার সহযোগীকে আশ্রয় দিয়েছে এবং তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে অফিসিয়াল ব্রিফিং এ নানা রকমের মতামত দিচ্ছে, যেটি গত 15 বছরে তাদের একদম অপোজিট মতামত ছিল। এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং হোল নেশনকে নিয়েই তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সুতরাং রাজনৈতিক দলগুলোর মতভেদ রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকারের সঙ্গে, বিশেষ করে সরকারের তো কোনো অফিসিয়ালি দল নেই, যদিও বিরোধী দলের অনেকেই এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু আমি মনে করি যে আলোচনা হয়েছে, নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে, অনেকে জানতে চেয়েছেন জনাব তারেক রহমানের দেশে ফেরত যাওয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা, কিন্তু নিরাপত্তা যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এবং তার সরব উপস্থিতি নানা কিছু ইঙ্গিত করে, সুতরাং অফিসিয়ালি এটা ডিসক্লোজ না হলেও সবগুলো পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের পরিবেশ এই কারণে দরকার, শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি এবং প্রতিরক্ষা, বিশেষ করে যে সমস্ত বিষয় আন্তর্জাতিক পর্যায়ে এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাসেট রিকভারি, তারপর ফেরত নিয়ে আসা গণহত্যার আসামিদের ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই বৈঠকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এগুলোর ব্যাপারে মীমাংসা হয়েছে কিনা হয়নি কিংবা এটা কোনো বিষয় নয়, কারণ এখানে কিন্তু দুই পক্ষ নয়, আমরা মনে হয় একটা জায়গায় ভুল করছি, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টাকে সরকার এবং বিরোধী এই ব্যাপার তো এখানে উপস্থিত নেই, এখানে তো অবশ্যই এটা নয় প্রযোজ্য, সেই কারণেই এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ছিল। আপনাকে একটু থামাই আমি একটু তুষার আপনার কাছে সরাসরি যে প্রশ্নে আসতে চাই সেটা হচ্ছে লন্ডন বৈঠকের পরে যে যৌথ বিবৃতি, সেটাকে আপনারা কিভাবে দেখেছেন, সেটার একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা আপনার দলের পক্ষ থেকে আপনাদের পেয়েছি, কিন্তু এই বৈঠক নিয়ে আপনাদের আপত্তিটা মূলত কেন? আপনাকে ধন্যবাদ এবং দুই সহ আলোচককে শুভেচ্ছা। প্রাথমিকভাবে আমরা এই বৈঠকটাকে স্বাগত জানিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই, সেখানে সরকার প্রধান তথা সরকার পক্ষের সাথে সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানের একটা বৈঠক হচ্ছে, যেহেতু তিনি যাচ্ছেন সরকার, সেখানে তাদের একটা ধরে নিলাম যে সরকারি, এখন অবশ্য প্রশ্ন উঠেছে যে আদৌ সরকারি সফর ছিল কিনা বা আমরা কি নিয়ে আসলাম সরকার হিসেবে, সেই প্রশ্ন আমি আপাতত দূরে সরিয়ে রাখছি। তবু সরকার লন্ডনে যাচ্ছেন, সরকার প্রধান সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান অবস্থান করছেন, তার সাথে একটা মিটিং হবে, এটা কিন্তু খুবই ওয়েলকামিং। আমরা আগেও যখন আপনারা আমাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন এই মিটিংয়ে আগে, আমরা বলেছি যে এটা ভালো ঘটনা। পরবর্তীতে যেটা ঘটেছে সেটা হলো যে এই মিটিংয়ের পরে যে যৌথ বিবৃতি, এটা তো আসলে একটা দ্বিপাক্ষিক বিবৃতি হয়েছে সরকার এবং বিএনপির মধ্যে। যৌথ বিবৃতি, নির্বাচন এগিয়ে আনার এত বড় এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সমস্ত আলোচনাকে প্রধান উপদেষ্টা আসলে অর্থহীন করে ফেলেছেন। এই যৌথ সরকার এগিয়ে আনার কেন বলছেন? আগে কি দিনক্ষণ নির্ধারিত ছিল? না, এই যে এপ্রিলে তো প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বলেছেন, এখন দাবি উঠেছে বিএনপির তরফ থেকে কিংবা অন্যান্য অনেক দল, কিছু কিছু দল বলেছে যে এটা ডিসেম্বরে ঠিক ছিল, তো সেই তার মানে হচ্ছে আবার আপনাকে সেটেল ডাউন করতে হবে মাসটা। সেটা আপনি করবেন কোথায়? ফোরাম কোনটা? জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তো প্রধান উপদেষ্টা নিজে, এবং তিনি ঘটা করে দ্বিতীয় পর্বের উদ্বোধন করলেন, আমাদেরকে ডেকে নিলেন সকল দলকে, আমরা কথা বললাম। তাহলে যৌথ বিবৃতি সেটা হতো যদি আপনি সমস্ত দল নিয়ে শুধু আপনি অন্য সব কি বিষয় সংস্কার করবেন পরে করেন, আগে এই বিষয়ে যদি নির্বাচনের তারিখ কি প্রধান উপদেষ্টার সময় থাকবে নাকি নতুন কোনো তারিখ হবে, এই এজেন্ডায় আলাপ করে সকল দলকে নিয়ে যদি আপনি একটা স্টেটমেন্ট করতেন, দ্যাট উড বি
মানে জয়েন্ট স্টেটমেন্ট। এখন যেটা হয়েছে এটা হচ্ছে বাইল্যাটারাল স্টেটমেন্ট, এবং এটাও নজিরবিহীন। সরকারের সাথে একটা রাজনৈতিক দলের এরকম বিবৃতি হয় কিনা, যেহেতু আমাদের কাছে মনে হয়েছে যেমন ওই যে ভাই বলে যে বিবৃতি কি তারিখ এগিয়ে আনা হয়েছে নাকি না, আমরা তো গুঞ্জন শুনতে পাচ্ছি কিছু কিছু পত্রিকা। না, সেটা তো খুবই স্পষ্ট পরিষ্কার বিবৃতি আমরা শুনেছি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় উপদেষ্টা। সেক্ষেত্রে বিএনপি যারা কথা বলেছে এরপরে এই বিবৃতি মানে এই মিটিং এর পরে, তারা কিন্তু ফেব্রুয়ারিতে মানে জোরারোপ করছে। এটাও কিন্তু মিটিং এর যে মানে এক ধরনের বলবো যে ডেকোরাম, সেটাকে একটু লঙ্ঘন করা হয়। কারণ এখানে বলা হয়েছে যে এই হলে ফেব্রুয়ারিতে ইলেকশন করা যেতে পারে। এখনো অফিসিয়াল কিন্তু এপ্রিলই ধরতে হবে, তাই না? সেখানে তারা বলেছে যে যদি আমরা প্রস্তুতি সম্পন্ন করতে পারি, যদি দৃশ্যমান কিংবা পর্যাপ্ত অগ্রগতি হয় বিচার এবং সংস্কার প্রশ্নে, তাহলে ঈদের আগেও এটা হতে পারে। কারণ আমাদের যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে আমার ডিসেম্বর টু জুনের মধ্যে যে কোনো ডেটের ব্যাপারে তো আমরা আগে পজিটিভ ছিলাম, সেটা নিয়ে কিন্তু সমস্যা না। সমস্যাটা হচ্ছে এই জয়েন্ট স্টেটমেন্ট। তো স্যার, একটা বিষয় হচ্ছে ধরেন তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের প্রথম বৈঠক হলো, ওই অর্থে মানে কি সব অর্থেই, কিন্তু আপনাদের সঙ্গে তো তার হরহামেশাই বৈঠক হতো, ধরেন সেখান থেকে কোনো জয়েন্ট স্টেটমেন্ট আসে না। কিন্তু উনি পদত্যাগ করতে চান কি চান না, ওনার সব কথা ওনার প্রেস সেক্রেটারি বলেন, কিন্তু উনি পদত্যাগ করতে চান এটা আপনার পার্টির প্রধান বললেন, তিনিও তো একটি দলের প্রধান। রাইট। ফলে তখন বিএনপি যখন আপত্তি করে, ফলে আপনারা তখন মনে হতো যে আপনারা ডক্টর ইউনূসের লোক বা আপনারা সরকারি দল, এখন ইউ অ্যাক্ট লাইক আপনার অপোজিশন। মানে হঠাৎ করে একটা বৈঠক সব সিনারিও পাল্টে দিল। এটাই হচ্ছে আমাদের তো একটা রাজনীতি আছে, এই রাজনীতির সাপেক্ষে সবসময় আমরা মানে জেনারেলি এই গভর্নমেন্টকে সমর্থন করি, ঐতিহাসিক হিস্টোরিক্যাল নেসেসিটির জায়গা থেকে সবাই করে। কিন্তু আমরা তো আমাদের রাজনীতিকে স্যাক্রিফাইস করে কখনো সরকারের সমস্ত কিছুকে ডিফেন্ড করার জন্য এখানে আসি নাই রাজনীতি করতে। আমরা যেই সমস্ত কাজকে আমরা মনে করি যে এই গভর্নমেন্টের হিস্টোরিক্যাল ম্যান্ডেট, সেটার যখন এটা ভায়োলেট হয় কোনো কোনো ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে যখন আমরা মনে করেছি যে এটা আসলে গণ অভ্যুত্থানের পরের বাজেট এরকম হওয়া উচিত না, আমরা সমালোচনা করেছি। ইসি নিয়ে আমরা সমালোচনা করি, সবটাই তো হবে আপনার পলিটিক্সের সাপেক্ষে। তো সেইটা এখনো আছে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু অনেকগুলো আপত্তিকর কাজ আসলে করেছেন, বুঝে করেছেন কি না বুঝে করেছেন জানি না, এত বড় মন্তব্য করা ঠিক হবে না আমার ব্যাপারে। এমনি তো এই অভিযোগ আছে, আমি এগুলো বলি। প্রধান উপদেষ্টা তো অলরেডি কি প্রক্রিয়া সংস্কার হবে এটাও বলে দিচ্ছেন। তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আপনারা প্যাক আপ করেন, দরকার নাই তো এই আলোচনা। এই যে আমাদেরকে 17 তারিখ আবার ডেকেছেন, ঈদের আগের দিন উনি ওই জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে আপনারা কথা নিয়ে নেবেন রাজনৈতিক দলগুলোর কাছে, যে নির্বাচনের পরে সংসদের প্রথম অধিবেশনে তারা যেন সংস্কারগুলো করে। আবার লন্ডনে গিয়ে আপনি বললেন যে গণভোটের অর্থহীন ব্যাপার, আসলে পাবলিক এগুলো বুঝে না, মানুষ তো টাকা দিয়ে ভোট কেনে। এখন স্প্রেডশিটে আছে 6টা পদ্ধতি, 6টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে নির্বাচনের পরে হবে কিনা, একটা পদ্ধতি হচ্ছে গণভোট, এবং গণভোটে আবার 2টা পদ্ধতি, একটা হলো নির্বাচনের আগে গণভোট, একটা হলো নির্বাচনের সময় একই দিনে গণভোট, গণপরিষদ নিয়ে 2টা পদ্ধতি। এই 6টা পদ্ধতি কোন পদ্ধতিতে সংস্কার হবে এটা এখনো জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ গড়াই নেই এখনো পর্যন্ত। এখন আলোচনা আছে যে কি সংস্কার হবে। তার আগে তিনি একটা পদ্ধতির প্রতি উনি তো প্রেসিডেন্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের, তো উনি যখন আগেই একটা পদ্ধতিকে নাকচ করে দিচ্ছেন আর একটা পদ্ধতির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন, তখন আর এই আলোচনা করে কি হবে? 17 তারিখ আমরা যে গিয়ে কি করব? তো স্যার, আপনাকে আপনার লেখা আমি অনেক দিন ধরে পড়ি এবং আপনার অনেক চিন্তা ভালো লাগে। আপনি বলছিলেন যে আপনাদের রাজনীতি, তাহলে আপনাদের রাজনীতি এতদিন আমরা বুঝতাম ফ্যাসিবাদের বিরোধিতা করা, মানে আওয়ামী লীগের বিরোধিতা করা, এখনো তো তাই। এবং তারপরে এসে আপনারা বললেন যে আপনারা এক ফ্যাসিবাদকে সরায় আর এক ফ্যাসিবাদকে জায়গা দিতে চান না, বিএনপিকে মিন করে। এখন কি তাহলে আপনাদের রাজনীতিটা মূলত বিএনপি বিরোধিতা? না না, এরকম না। বিএনপি বিরোধিতা, কারণ আপনাদের দলের গঠনতন্ত্র এখনো আমাদের দেখার সুযোগ হয়নি, আপনাদের ইশতেহার এখনো আমরা পাইনি, ফলে তাহলে রাজনীতিটা কি? রাজনীতি আমরা তো বলেছি যে বিচার সংস্কার এগুলো হলো আমাদের অন্তর্বর্তী সময়ের রাজনীতি। একটা দলের তো ধরেন ইশতেহার, একটা গঠনতন্ত্র হচ্ছে একটা দলের চিরস্থায়ী একটা ব্যাপার হবে। ফলে আমরা তো এই জুনের মধ্যে, আপনি তো নিশ্চয়ই জানেন যে এই জুনে আমরা নিবন্ধনের জন্য আবেদন করব, এবং আমাদের সাধারণ সভায় ইতিমধ্যে আমাদের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। যখন আমরা আবেদন করব নিবন্ধনের জন্য, তখন গঠনতন্ত্র মাস্ট আমাদের জমা দিতে হবে। ফলে গঠনতন্ত্রটা তো অনেকগুলো স্ক্রুটিনি করতে হয়, কারণ এটা আপনি অনেক স্থায়ী একটা ব্যাপার হবে, আবার পরিবর্তন করার জন্য অনেক লম্বা এবং অনেক জটিল একটা প্রক্রিয়া আছে। আর ইশতেহার হচ্ছে নির্বাচনী ইশতেহার, যেটা আমরা নির্বাচনী ইশতেহার দেব। অলরেডি কিন্তু আমরা মৌলিক সংস্কারের একদম অফিসিয়ালি জমা দিয়েছি জাতীয় ঐক্যমত্য কমিশনে, এটা নিয়ে আমরা লিফলেট করেছি, পুস্তিকা করে সারা দেশে ছড়াচ্ছি। এবং নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার, যে এই নির্বাচনে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা কি কি করব, আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা কি, মধ্যমেয়াদী পরিকল্পনা কি, আর মানে কি বল দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, সেগুলো আমরা তো জানাবো। এখন এটা তো আর একদিন হয় না। বিএনপি তো 31 দফা দিল হচ্ছে 2022 সালে এসে, বিএনপি তো 78 সালে প্রতিষ্ঠিত একটা দল, তাদের হচ্ছে 23 সালে, তারপর আছে আপনার 16 সালে তারা দিয়েছিল ভিশন 2030। এর আগ পর্যন্ত বিএনপির হচ্ছে শুধু নির্বাচনী ইশতেহার।
আর ওই 19 দফা জিয়াউর রহমানের আমলে, এই তো তার মানে এগুলো তো হুট করে হয় না, সময় লাগে, তাই না? সময় লাগে, সেটা আমরা করছি, কিন্তু বিএনপি বিরোধিতার ব্যাপারটা না। আমরা মানে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এটাকে আমরা প্রধানত রাজনীতি হিসেবে নিয়েছি এবং রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন সংস্কার আমরা চাচ্ছি। আর রাজনীতি করতে গেলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কি বলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সমালোচনা থাকবে। যখন আমরা দেখছি কোনো জায়গায় অনেক কিছু ঘটছে, চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেইটা সমালোচনা করছিস, ফলে সেইটার সাথে যারা জড়িত তাদের সাথে সমালোচনা হচ্ছে। তার মানে কি মূলধারার রাজনৈতিক দলের বিরোধিতা এনসিপির রাজনীতি না? মূলধারা রাজনীতি, আমরা তো মূলধারা রাজনৈতিক দল, নতুন বলতে পারেন, কিন্তু আমরা তো মূলধারা রাজনৈতিক দল। ফলে মানে এটা থাকবে না, বিরোধিতা এবং সমালোচনা তো থাকবেই একটা দলের সাথে, কিন্তু আবার আমাদের মধ্যে কোনো সহযোগিতা কিংবা বোঝাপড়ার সম্পর্ক নাই তাও না, সেটাও হবে। জি, আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে। মোশাররফ ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন প্রধান উপদেষ্টা কথায় কথায় তুষারদের সঙ্গে নাহিদদের সঙ্গে বৈঠক করে, সেটা এরকম একটা পর্যায়ে চলে গেল যে বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল। এখন তো প্রধান উপদেষ্টা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারেক রহমানের সঙ্গে দীর্ঘক্ষণ লন্ডনে গিয়ে বৈঠক করেছেন, এবং মূলত তার এই লন্ডন সফরের সব ছাপিয়ে সবচেয়ে বড় বৈঠক আসলে জনাব তারেক রহমানের সঙ্গেই হয়ে গেছে। ফলে এখন কি প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আছেন? না, তার নিরপেক্ষ নিয়ে কিন্তু আগে প্রশ্ন তোলা হয়নি। তার প্রশ্ন তোলা হয়েছে কিছু কিছু ব্যাপার নিয়ে, কার্যক্রম নিয়ে। কিন্তু আমরা কারণ তার প্রতি কিন্তু আমরা আস্থা রেখেছি, এবং আপনি দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে ডক্টর ইউনূসের এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যায় না। আপনি যদি সেইটাকে মূল ফোকাস ধরেন, তাহলে বিএনপি কিন্তু কখনোই তার নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তোলে নেই। কিছু কিছু কার্যক্রম, যেমন আমরা বলেছিলাম আমরা ওনাকে একটা নিরপেক্ষ জায়গায় দেখতে চাই, কিন্তু উনি যখন বিদেশি একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলছেন যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, তারপরে যখন একটা নতুন রাজনৈতিক দলের তৈরি হলো এনসিপি, তখন তো সাধারণত একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রশ্ন করতেই পারি, আমরা না, যে কোনো রাজনৈতিক দলই করতে পারে। অথবা আপনি দেখেন, আপনি যে কথাটি উত্থাপন করেছেন আপনার উপস্থাপনায়, যে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবে, এটা আমাদের শুনতে হচ্ছে এনসিপির কাছ থেকে। এই সকল ঘটনা আমাদের মনে হচ্ছে যে একটা কোনো বিশেষ দলের প্রতি আর একটা দুর্বলতা আছে। তাই একটা বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজটা কি? এই সকল জায়গাগুলিকে ফোকাস করে তাকে একটা নিরপেক্ষ জায়গায় রাখা। এবং আপনি যে কথাটা বলবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক, এটা কিন্তু আপনি যদি আপনার রাজনৈতিক দল হিসেবে চিন্তা করেন, আপনি এখন সবাই বলে, আমরা বলি, এনসিপি বলে, বাংলাদেশের আপনারা গণমাধ্যম বলেন, যে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল এখন হলো বিএনপি। সুতরাং সে বিএনপির সাথে এই সরকারের বোঝাপড়ার মধ্যে কিছু সংকট ছিল, সেটা কেটে গেছে, সেটা কেটে যাবে। এটা তো কার্যক্রমের মাধ্যমে, আমরা প্র্যাকটিসের মাধ্যমে আজকে সেই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে যে এই জায়গায় আমাদের সংকটগুলি আছে, এইগুলি যদি আমরা রিপেয়ার করতে পারি অথবা এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে বাংলাদেশ একটা চমৎকার দিকে এগিয়ে যাবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের এখানে যেখানে যে আলোচনা হয়েছে এখন পর্যন্ত, যদিও ইন্টারনাল কি হয়েছে তো আমরা সবকিছু জানি না, এখন পর্যন্ত আপনি দেখেন যে জনমতে যে একটা রিয়াকশন, সেটা কিন্তু অ্যাবসলিউটলি পজিটিভ। সুতরাং আমরা এই জিনিসটাই বাংলাদেশের জন্য এখন দরকার ছিল। জি, মোশাররফ ভাই, আপনি নিশ্চয়ই আজকে শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব বলেছেন যে ইলেকশনের বিষয়ে তার সঙ্গে সরকার এখনো আলোচনা হয়নি, ফলে আলোচনা হলে উনি সরকারের মনোভাব বা ভাবটা বুঝতে পারবে। যেহেতু তারেক রহমানের সঙ্গে এবং তার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিংবা মির্জা ফখরুলের নেতৃত্বে একাধিক বৈঠক হয়েছে, আপনার কি নির্বাচন নিয়ে সরকারের ভাবটা বুঝতে পারছেন? না, আমরা যে জিনিসটা চাই যে বাংলাদেশ নানা সংকটের মধ্যে আছে। আমরা যে কথা বলছি যে ডক্টর ইউনূস সাহেবকে যদি সফল হতে হয়, এবং আমরা কিন্তু একটা কথা আপনি লক্ষ্য করবেন যে ডক্টর ইউনূসের সাথে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি জড়িয়ে আছে, কিন্তু উনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, এবং ওনার নোবেল জয় থেকে শুরু করে আপনি লক্ষ্য করবেন যে অনেক কিছুতে ইউনূসের ভাবমূর্তির সাথে বাংলাদেশের ভাবমূর্তি জড়িয়ে আছে। সুতরাং উনি কোনো ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায়টা বাংলাদেশকে বহন করতে হবে। যার জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে ডিসেম্বরে কেন আমরা নির্বাচন চাচ্ছি, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় কারণটা ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে আইন শৃঙ্খলা এখন আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে আমরা পারিনি, আমাদের অর্থনৈতিক অবস্থা সংকট, আমাদের রাজনৈতিক দলগুলি আস্থা আমরা অর্জন করতে পারি নাই। এই যে আমাদের শামসুর রহমান লিটন বলছে যে পার্শ্ববর্তী একটা দেশের আমাদের ব্যাপক বিরোধিতা বা বলেন, সমালোচনা বলেন বা ষড়যন্ত্র বলেন, এগুলি চলছে। এইগুলি যদি মোকাবেলা করতে হয় তাহলে জনগণের একটি প্রতিনিধিত্বশীল সরকার দরকার, নাম্বার ওয়ান। তারপর আপনি আরেকটি জিনিস দেখবেন যে আমরা কেন ডিসেম্বরের নির্বাচনটা আমরা চাচ্ছি। একদিকে আপনি দেখবেন যে ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে, রোজার পর আপনার এসএসসি পরীক্ষা শুরু হবে, এসএসসি পরীক্ষার পর আপনার এইচএসসি পরীক্ষা শুরু হবে, তারপর দেশের আবহাওয়াজনিত একটা নানক সংজ্ঞা। তাহলে আপনাকে দেখা যাচ্ছে কোনো কারণে যদি আপনার
ডিসেম্বরের মধ্যে যদি বা ফেব্রুয়ারি বা রোজার আগে যদি আপনি ইলেকশন না করতে পারেন, তাহলে আপনি কিন্তু আগামী ডিসেম্বরে আপনাকে চলে যেতে হচ্ছে। তো সুতরাং এটা দেশের এই যে যদি আপনার কালক্ষেপণ হয়, এই ব্যয়ভার বহন করার বা এই ঝুঁকি বহন করার মতো সেই সক্ষমতা কি বাংলাদেশের এই মুহূর্তে আছে? এই জন্য আমরা বারবার বলছি যে সামগ্রিক রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্বের স্বার্থে আমরা মনে করি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে একটি কাঙ্ক্ষিত বিষয় হবে। হ্যাঁ, কিন্তু সে জায়গায় তো ধরেন এখন আলোচনা ফেব্রুয়ারিতে চলে গিয়েছে এবং এই আলোচনা নিয়ে এনসিপি, জামাত ইসলাম, চরমোনাই পীর থেকে শুরু করে একটু ইসলামী দল বলতে আমরা যাদেরকে বুঝি, এনসিপি ইসলামী দল না, অন্যান্য ইসলামী দলগুলো, তারা একই সুরে কথা বলছে। অপরদিকে বিএনপি এবং বাম গণতান্ত্রিক যে দলগুলো, তারা একই সুরে কথা বলছে। ফলে কোনো কারণে কি মনে হচ্ছে যে এনসিপি সহ, জামাত ইসলাম সহ তারা একটা বিরোধী পক্ষ অথবা দুটো পক্ষ দাঁড় করানো হচ্ছে, নাকি জামাতের সঙ্গে বিএনপির যে এতদিনের একটা রাজপথের যোগ্য, সেইটাকে আসলে এই নির্বাচন বা প্রফেসর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের একটা বৈঠককে কেন্দ্র করে ভেঙে যাচ্ছে, নাকি জামাতকে আসলে বিরোধী দলের জায়গায় বিএনপিও দেখতে চায়? মোশাররফ ভাই, সেই প্রশ্ন, সেটার উত্তর শুনবো। তার আগে দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে। বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন আছেন আমাদের সঙ্গে। মোশাররফ ভাই, কোনো কারণে ধরেন জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলগুলো একই টোনে কথা বলছে নির্বাচনের সময়, সংস্কার, বিচার, সেটা নিয়ে। বিএনপি আর একটা টোনে কথা বলছে। এইটা এখান থেকে দুটো প্রশ্ন। একটা হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির একটা রাজপথের যে ঐক্য ছিল, সেটি আনুষ্ঠানিকভাবে নাই হয়ে গেল, নাকি এটা আপনাদের কৌশল জামাতকে বিরোধী দলে নিয়ে যাওয়ার জন্য? না, এখানে আমাদের কাছে যেটা যে কোনো রাজনৈতিক দলের তো একটা নিজস্ব কৌশল থাকে। যদি আমরা সরাসরি বলি, এনসিপি সময় দরকার, কারণ আপনিও যেটা উপস্থাপনা, এখনও তাদের গঠনতন্ত্র হয়নি, এখনও তাদের রাজনৈতিক দর্শনটা কি আমরা জানি না, জনগণ জানে না। সুতরাং তাদের একটু সময় দরকার জনগণের কাছে পৌঁছানোর জন্য। জামাত ইসলাম দেখেন, এখন তাদের নিবন্ধন সবেমাত্র ফিরে পেয়েছে। দীর্ঘদিন তারা কিন্তু রাজনীতির বাইরে ছিল, মানে আওয়ামী লীগ তাদের নিবন্ধন বাতিল করে দেওয়ার, প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। তারা হয়তো মনে করছে যদি একটু সময় বেশি পেলে তারা হয়তো নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে, এই ধরনের একটা কৌশল তাদের থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে আমাদের কাছে যেটা মনে হয় যে আপনাকে জনগণ সিদ্ধান্ত নেবে, কারণ দীর্ঘ প্রায় 15-16 বছর পর জনগণ ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছে। সুতরাং আমার মনে হয় জনগণই ঠিক করবে যে কারা তাদেরকে নেতৃত্ব দেবে। জি, আপনারা কি ভোটের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আজকে? আমাদের আসলে বিএনপির মতো একটি দল, আমরা যে কোনো সময়, আপনি ওই দিন আপনার 15 দিনের নোটিশে আমরা ইলেকশনে যেতে পারি। কারণ আমাদের, আপনি দেখবেন আমাদের একটা যে রাজনৈতিক কাঠামো, এই যে আওয়ামী লীগের এত নির্যাতন আমাদের উপর করেছে, আমাদের হয়তো জেলা সম্মেলন অথবা কেন্দ্রীয় সম্মেলন আমরা করতে পারিনি, না, কিন্তু আপনি দেখবেন ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, পৌরসভা বলেন, এগুলি কিন্তু আমার রেগুলার আমাদের কমিটি, এবং প্রতিনিয়ত কিন্তু এগুলি নিয়ে আমাদের কাজ করছে। সুতরাং যেটা নির্বাচনের মোট স্টক হোল্ডার আমাদের তৃণমূল, সেটা কিন্তু আমাদের সবসময় রেডি আছে। সুতরাং নির্বাচন নিয়ে বিএনপি কখনো, এবং আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি দেখবেন যে আওয়ামী লীগ যে অভিযোগটা আমাদেরকে দেয় যে বিএনপির নাকি কোথাও দাঁড়ানোর জায়গা নাই, অথচ 2018 কিন্তু আপনি দেখবেন 900 লোককে আমরা নমিনেশন দিতে হয়েছে। কারণ আপনি দেখবেন যে ডিসিটা, যে মানে রিটার্নিং অফিসার বাতিল করে দিচ্ছে, সিগনেচার মিলছে না, তার নামে মামলা আছে, ঠিকভাবে পূরণ হয় নাই। সুতরাং 2018-এর মতো এই দুর্যোগ মুহূর্ত যদি আমরা 900 লোককে চিঠি দিতে পারি, তাহলে আমরা এখন নির্বাচন, তো যে কোনো সময় নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। জি, হ্যাঁ, সারওয়ার তুষার, জামাত ইসলামও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের প্রার্থীও সম্ভবত সবার আগে চূড়ান্ত হয়েছে। বিএনপিটা আনুষ্ঠানিকভাবে, মোশাররফ ভাই যদি বলছেন তারা 15 দিনের প্রস্তুতি নিতে পারেন, কিন্তু তারেক রহমান অবশ্যই এত সহজ বলছেন না, কারণ অনেকেই তো প্রার্থী হতে চায়। কিন্তু আপনাদের প্রস্তুতি কি? আপনাদের নিবন্ধন যদি আপনারা জুনে অ্যাপ্লাই করেন, হয়তো জুলাই নাগাদ পেয়ে যাবেন। আপনারা কি আসলে কতগুলো আসলে নির্বাচনের প্রস্তুতির কথা ভাবছেন, নাকি আপনারা এখনো সংস্কার এবং বিচার ইস্যুতে বার্গেনিংটাকে আরো কিছুদিন নিয়ে থাকতে চান? মানে সংস্কার, বিচার, এগুলো তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো তো আমরা স্যাক্রিফাইস করার কথা কখনো ভাবি না। কিন্তু এর সাথে নির্বাচনের ব্যাপারে অপ্রস্তুত থাকার কোনো সম্পর্ক নাই। নির্বাচন, আমরা একটা নতুন দল, ধরুন এপ্রিল ইলেকশন হলে তখন আমাদের বয়স থাকবে 1 বছর 2 মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তখন লেস দেন 1 ইয়ার। তো এর মধ্যে যতটুকু মানে সাংগঠনিক বিস্তৃতিটাকে আমরা মনোযোগ দিচ্ছি এই কারণে যে সাংগঠনিক বিস্তৃতিটা হলে এটা এক ধরনের নির্বাচনী প্রস্তুতিও। যদিও আমরা আপনি অমুক আসনে, আপনি তমুক আসনে, এভাবে করে এখনো কাউকে আসন ভিত্তিক মোবিলাইজেশন করার দিকে এখনো নির্দেশনা দেওয়া হয় নাই, কিন্তু সাংগঠনিক বিস্তৃতিটা গুরুত্বপূর্ণ। আমরা এবার ইলেকশনে দলকে
মানুষের কাছে পরিচিত করানো এবং দলের প্রার্থী যিনি হবেন তাকে যেন মানুষের কাছ থেকে আমরা যেন ভোট আদায় করতে পারি, সেই লক্ষ্যে সাংগঠনিক বিস্তৃতিটা আমরা সারা দেশে করার জন্য চিন্তা করছি এবং এর মধ্যে যতটুকু দ্রুততার সাথে মানুষের কাছে পরিচিত হওয়া যায়, ফলে আমরা নির্বাচনে অবশ্যই অংশ নেব এবং সবচেয়ে ছোট মানে সবচেয়ে নতুন দল হিসেবে এবার নির্বাচনে আমরা অংশ নেব। কিন্তু আমরা এবার 300 আসনেই পরবর্তী নির্বাচনের আগে কারোর সাথে জোট হবে কিনা এই ব্যাপারে আমরা এখন সিদ্ধান্ত নেই। আবার জোট হবে না এই ব্যাপারেও আমরা এখন কোনো সিদ্ধান্ত নেই। নির্বাচনের আগে যে কোনো সময় বাংলাদেশে জোট হওয়াটা এটা খুব স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে চাই যে আমরা 300 আসনে প্রার্থী দিতে পারি। তারপর আমরা দেবো কিনা 300 আসনের প্রার্থী সেটা তো আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা তখন নির্বাচনে আরেকটু আগালে তখন বোঝা যাবে। তো স্যার, আমার মনে আছে বিভিন্ন সময় আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের মনোভাব, তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ, তাদের নির্লিপ্ততা ইত্যাদিকেও নির্বাচন অনুষ্ঠানের পথে একটা বাধা হিসেবে উল্লেখ করেছেন। এমনকি সরকারের উপদেষ্টা যারা ছাত্রদের পক্ষে আছে তারাও করেছেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যখন নির্বাচন হোক তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। আপনারা সেটা বিশ্বাস করেন কিনা? এটা তো একটা রুটিন বক্তব্য, উনি তো ওনার জায়গা থেকে অন্য কিছু বলবেন না। উনি বলবেন না যে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, আমরা নির্বাচন করতে পারবো না, এটা উনি বলতে পারবেন না। আমরা যেটা দেখি মাঠে একটা প্রচণ্ড সহিংস পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। আজকে পলাশে বিএনপির 2 গ্রুপের মানে নরসিংদীর পলাশে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ, একজন সিরিয়াসলি মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এরকম একটা অবস্থা। অন্যান্য জায়গাতেও গ্রুপ সংঘর্ষ, অন্তর্কন্দল, এটা সংঘর্ষে এখনো পর্যন্ত 100 খানেকের বেশি লোক মারা যাওয়ার খবর আছে সারা দেশ থেকে। এর বাইরেও আপনার অন্যান্য দলের উপরে এক ধরনের ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করা, এইসব আছে। আমরা বলেছি খুব সিম্পল একটা কথা, যে এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, 3টা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় নাই, তাহলে এই নির্বাচনের জন্য এখন কি লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? প্রশাসন, এই প্রশাসন মানে জনপ্রশাসন বলেন আর পুলিশ প্রশাসন, ইসি, এরা তো গত 15 বছর যাবৎ কোনো ধরনের, ওরা তো একই প্রশাসন আছে। আপনি বগুড়ার জায়গায় ঝালকাঠিতে পাঠাচ্ছেন, এর চেয়ে বেশি কিছু করেন নাই। এরা তো সুষ্ঠু নির্বাচন কি জিনিস সেটাই জানে না। তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তাদেরকে একটা ট্রায়ালের মধ্যে আনেন। আজকেও দেখবেন একজন নির্বাচন কমিশনার, আমার এই মুহূর্তে নামটা মনে নাই, তিনি বলেছেন যে হ্যাঁ অন্তত একটা ধরনের স্থানীয় নির্বাচন হয়ে যাওয়া উচিত। মানে যেহেতু জাতীয় নির্বাচনটা এখন ফিক্সড, আপনি জানেন যে এপ্রিলে বা ফেব্রুয়ারিতে হবে, কিন্তু যদি আমরা স্থানীয় নির্বাচনটা করি তাহলে নির্বাচন করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আসে সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এমনকি সেক্ষেত্রে যদি কোনো দলের মধ্যে অন্তর্গোলও থাকে তারাও কিন্তু প্রতিষেধক ব্যবস্থা নিতে পারবে। আমরা বলেছি যে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচন আপনি করেন, তাহলে সিটি মানে একদিকে জনপ্রতিনিধি পাওয়া যাবে, অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের পথে কি কি বাধা আছে, কি কি সমস্যা তৈরি হয়, এইটা আপনি আগেই লোকেট করতে পারবেন। আমি দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়ে ওয়ার্ড কাউন্সিল ইলেকশনকে কেন্দ্র করে আগের যে অভিজ্ঞতা 20 জন খুনের শিকার হলো, তাতে করে কি তখন আপনারা বলবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ ফলে জাতীয় নির্বাচন করলে এটা 200 জন, তখন আপনি বুঝবেন যে এটা হবে, তাহলে এটা আপনার জাতীয় নির্বাচনে মানে প্রাণহানির সংখ্যা তো আরো কমানোর জন্য আপনি ব্যবস্থা নেবেন। কি কি ফ্যাক্টর সহিংস পরিস্থিতি তৈরি করে এটা তো আগে লোকেট করা জরুরি। আমরা একটা ওভারঅল বাংলাদেশের ইলেকশনের হিস্ট্রি থেকে সেটা বুঝি, এবারের কন্ডিশনটা কি সেটা তো আপনার বোঝা উচিত। 20 জনের প্রাণহানি যদি স্থানীয় সরকার নির্বাচনে হয় তাহলে আপনার এটা ইয়ে হবে যে শূন্যতে নামিয়ে নিয়ে আসা জাতীয় নির্বাচনের আগে। কিন্তু আপনি যদি এমন পরিস্থিতি হয় যে জাতীয় নির্বাচনে 200 প্রাণহানি হতে পারে, সেটা তো আপনাকে ঠেকাতে হবে আগে। জি, আমি একটু লিটন ভাইয়ের কাছে যেতে চাই। লিটন ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা। জামাত ইসলামী, এনসিপি কিংবা ইসলামী দলগুলোর যে অবস্থান সংস্কার, নির্বাচন এবং বিচার প্রক্রিয়া নিয়ে, সেইটাকে আপনারা কিভাবে দেখেন? এবং এটা নির্বাচন নিয়ে যদি চূড়ান্ত অর্থে ফেব্রুয়ারির বিষয়ে একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত সরকার ঘোষণা করে, সেটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে কিনা, নাকি এটা জামাত ইসলাম বা এনসিপির এটা এক ধরনের পলিটিক্যাল রেটরিক, বার্গেনিং পয়েন্ট হিসেবে দেখছেন আপনি? এটা জামাত ইসলামী, এনসিপি, ইসলামিক রাজনৈতিক দলগুলোর যে বক্তব্যটা এটা খুবই স্পষ্ট, এবং এই স্পষ্ট বক্তব্যের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থানগুলো জাতির কাছে তুলে ধরা হচ্ছে। আমি মনে করি যে এটা হচ্ছে গণতন্ত্রের অগ্রগতি। দীর্ঘদিন আমাদের দেশে গণতন্ত্রের অনুপস্থিত ছিল, যারা কথা বলতো তাদের গুম হয়ে যেত। গত কয়েক মাসে যে মানুষ কথা বলতে পারছে, এবং এনসিপিকে আমি আবার অভিনন্দন জানাই, তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এখন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রেও তাদের যে ভূমিকাটা, এটা রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তারা প্রফেসর ইউনূসের সরাসরি সমালোচনা করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দল হয়ে ওঠার জন্য, একটা রাজনীতি হয়ে ওঠার জন্য। কিন্তু এট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে একটা যে কোনো সময় তো আসলে একটা প্রতিপক্ষ দরকার হয়। অর্থাৎ আপনি ছায়ার সঙ্গে যুদ্ধ, কথাটার সঙ্গে আমরা পরিচিত। আমরা কি আসলে নির্বাচনের সঙ্গে এখন যুদ্ধ করছি, না সংস্কারের সঙ্গে যুদ্ধ করছি, না বিচারের সঙ্গে যুদ্ধ করছি? আসলে কিন্তু কোনোটার সঙ্গে আমরা যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি অথবা বিতর্ক করছি। এটা আমাদের যে ডেমোক্রেটিক নয়েজটা কখনো কখনো ক্যাওসের মতো মনে হচ্ছে, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। কারণ একটা অভ্যুত্থান, সফল অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে
সেই অভ্যুত্থানের পরাজিত শক্তির পুনরুত্থান, যেটা আমরা নানাভাবে নানা জায়গায়, যেমন দুর্নীতিকে আমরা তলাশ করতে পারি নাই, তাদের রেখে যাওয়া যে একেবারে সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত দুর্নীতি যদি হাত দেওয়া না যায় কোনো সংস্কার সফল হবে না। ওটাকে বরং আমরা যদি আমাদের প্রতিপক্ষ বানাতে পারতাম সবচেয়ে ভালো হতো। আমার মনে হয় নির্বাচন হতে হবে। তুষার যেটা বলেছে এটা আগে পরে অথবা অন্যান্য যে পয়েন্টগুলো বলেছে, আমি মনে করি এগুলো খুবই আলোচনার ব্যাপার আছে। আমার মনে হয় অন্যরা সবাই মিলে আলোচনাগুলো হোক, কিন্তু নির্বাচন হতে হবে। এবং মিশু, আপনি যেটা বলছিলেন যে পরীক্ষামূলক একটি নির্বাচনে যদি 100 মানুষ যদি আল্লাহ না করে কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে কি পরবর্তীতে নির্বাচন হবে না? নো। বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল মেশিনারি। এটা অনির্বাচিত সরকার যত বেশি চালাবে, যারা চালাবে তাদের জন্য পরিস্থিতিটা ততই বিপজ্জনক হবে। 111 এইভাবেই সংস্কারের কথা বলে সেই সংস্কার অভিযানের নেতারা কিন্তু আর দেশে ফিরতে পারেন নাই, বরং সংস্কারের কথা বলে আমাদের দেশকে 15 বছর তারা প্রতিবেশী দেশের পায়ের সঙ্গে শিকলে বেঁধে রেখেছে। আসলে একটা কথা এনসিপি প্রায় বলে, এই শব্দটা আমার কাছে খুব দারুণ, অনেকে এটা নিয়ে ট্রল করে, কিন্তু আমি মনে করি না এটা নিয়ে ট্রল করার কোনো কারণ আছে। সেটা হচ্ছে বন্দোবস্ত। বন্দোবস্ত শব্দটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। আমার মনে হয় অনেকেই আমি বলতে শুনেছি এই সময় নির্বাচনের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে তারা মনে করে যে হাসিনা যেমন 300 আসনের একটা এমপি সংসদ বানিয়েছিল, 300 350, সকলেই একই গান গাইতো। আজকে হুজুগে বাঙালি, যেহেতু আওয়ামী লীগ নিজে এবং তার কিছু সহযোগী রাজনৈতিক শক্তিকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এরাডিকেট করে ফেলেছে, সেখানে রাজনৈতিক শক্তির যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, এই হুজুগে বাঙালি যদি আবার বিএনপি কে 290 অথবা ইভেন 300 আসনে বিজয়ী করে দেয়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এখানে দুটো ব্যাখ্যা আমি বলতে পারি। এই বন্দোবস্ত শব্দটা এখানে খুব প্রযোজ্য। যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের আলাপ আলোচনা আমরা দেখি না, আমরা দেখতে চাই এবং জনগণও দেখতে চায় জুলাইয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কে কোন শ্রেণী পেশা কোন দল কেউ দেখেনি, প্রত্যেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটা রাজনৈতিক শক্তি তার সর্বোচ্চ দিয়ে দেশকে উদ্ধার করেছে। এখন এই গণতন্ত্র কায়েমও তাদের সকলেরই দায়িত্ব, এবং তারা সকলেই এই বন্দোবস্তের ব্যাপারটা ঠিক করতে হবে। এবং বন্দোবস্ত ঠিক না হওয়া পর্যন্ত নানা রকমের যুক্তি আর যুক্তির ফাঁকে ফাঁকে কিছু কুযুক্তিও ঢুকে পড়তে পারে। সেই জন্য নয় যাতে কেওসে রূপান্তরিত না হয়, আর ওই পার্লামেন্ট যদি কার্যকর না হয়, ওই পার্লামেন্ট যদি জনগণের আকাঙ্ক্ষার পার্লামেন্ট না হয়, তাহলে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনাও কিন্তু পার্লামেন্ট করেছিল, কিন্তু জনগণের পার্লামেন্ট সেই পুরো পার্লামেন্ট এবং পুরো এটাকে কিন্তু নিক্ষেপ করে দিয়েছে একেবারে বঙ্গোপসাগরে। তো আমার মনে হয় এই বন্দোবস্তটা ভেরি ইম্পর্টেন্ট। এটিকে যদি সবাই একটু আলাপ আলোচনা করে করতে পারে, তাহলে আমার মনে হয় হয়তো ফেব্রুয়ারিও দরকার হবে না, তার আগেই হয়তো অন্য সব যুক্তি হয়তো যুক্তিতে চলে। লিটন ভাই, নির্বাচনের এই সময়সীমা নিয়ে প্রথম একটা টাইম ফ্রেম দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছিলেন 18 মাসের মধ্যেই নির্বাচনটা হবে বলে উনি আশাবাদী, এবং শেষ পর্যন্ত যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হয়, মানে রমজানের আগে হয়, তাহলে কিন্তু 18 মাসের টাইম ফ্রেমের মধ্যেই থাকছে। আর রমজানের আগে নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবার আগে বলেছিল জামাত ইসলামী। এখন জামাত ইসলামী যাই বলুক না, এটা তাদের আনুষ্ঠানিক অবস্থান ছিল। ফলে আপনার কাছে কি কোনোভাবে মনে হচ্ছে যে জামাত ইসলামী, সেনাবাহিনী প্রধান এবং বিএনপি তারা একটা অভিন্ন অবস্থানে পৌঁছে গেছে, বাইরে পলিটিক্যাল রেটরিক যাই হোক না কেন সেই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ শুনবে, এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জ কি সেটাও শুনতে চাই দর্শক। তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে। শামসুল আলম লিটন আছেন লন্ডন থেকে, তিনি সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ। লিটন ভাই, আপনার কাছে যে প্রসঙ্গে আলোচনা ছিল, আপনি যদি সেই আলোচনাটা একটু সূত্রপাত করেন। জি, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে এইটা রাষ্ট্র যেহেতু পলিটিক্যাল মেশিনারি এবং রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো এর ক্যাপ্টেন অর আদার ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স, আর কেউ কিন্তু নয়। সিভিল সমাজ অন্যরা হয়তো সাহায্য করতে পারে, ট্রেড ইউনিয়ন সাহায্য করতে পারে, ইত্যাদি নানা কিছু আছে, কিন্তু কোনো বাহিনী যারা রাষ্ট্রের নিয়মিত যে কর্মশক্তি হিসেবে নিয়োজিত, তাদের কিন্তু লাইন ক্রস করার সুযোগ খুবই কম, এবং সভ্য দুনিয়াতে সেটা করার সুযোগ থাকে না। আমাদের মতো দেশের সুযোগ তৈরি হয় নানা কারণে। এটা আমরা তো রিপাবলিক তৈরি করতে পারি নাই 53 বছর আগে, যে কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং যেসব কারণে সেটা বিঘ্নিত হয়েছে, সেই কারণগুলোকে আর প্রশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। যে বা যিনি রাজনৈতিক দলের সঙ্গে সুর মিলিয়ে অথবা বিরোধিতা করে অনৈক্যের সুযোগ নিয়ে, মতানৈক্যের সুযোগ নিয়ে কথাবার্তা বলছেন, তাদের রাজনৈতিক দলগুলো সকলের উচিত এই সমস্ত শক্তিকে বলে দেওয়া তাদের এখতিয়ার সম্পর্কে, এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে যার যার কাজ যার যার জায়গায় থাকা উচিত। এবং রিপাবলিক গঠনের ক্ষেত্রে জুলাই
5ই আগস্ট যে অত্যন্ত অনেক রক্তের দায় এই রাজনৈতিক দলগুলোর ঘাড়ে আছে। সুতরাং এনসিপি যখন এই ব্যাপারে খুবই সিরিয়াস কথা বলছে, তখন অনেকেই সেটাকে সিরিয়াসলি নিচ্ছে। আবার পাশাপাশি বিএনপি বিচারের প্রশ্নে শ্লথতা প্রদর্শন করবে এর ধারণা করার কোনো কারণ নেই। কারণ 15 বছর যেই দলটিকে গুম করে খুন করে একটি মিছিল করলে 50টি মামলা করলে, যে মোশাররফ হোসেন ভাই আছেন ওনার নামে কত মামলা আছে আমি জানি না, মামলা আর হচ্ছে যে বিচার এবং এই প্রশ্নে তারা কোনো আপোষ করবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের প্রশ্নটি রাজনৈতিক প্রশ্ন এবং রাজনৈতিক দলগুলোকেই এটা সমাধান করতে হবে। এবং রাজনৈতিক দল হিসেবে যে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য বাম ডান মধ্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা নিজেদের মধ্যে যত আলোচনা বিতর্ক নয়েজ যাই করুক এর মধ্যে থাকতে হবে এবং কোনোভাবেই কেওসকে প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ এই দেখুন ডক্টর ইউনূসের সফরকে ঘিরে এখানে কি হলো, দুটো ঘটনা ঘটলো। এখানে 170 মিলিয়ন, এই লন্ডন শহরে সবচেয়ে বড় বেগম পাড়া আছে আপনারা জানেন না, তারেক সিদ্দিকী তার যে 4 মিলিয়ন দিয়ে বাচ্চাদেরকে বাড়ি কিনে দিয়েছে যারা কখনো এখানে কাজ করেনি। এই বাড়িগুলো কনফিসকেশনের প্রসেস চলছে ডক্টর ইউনূসের উপস্থিতির কারণে। এখানে এই লন্ডনের ইতিহাসে, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় যে বাজেয়াপ্ত অভিযান, ব্ল্যাক মানি, ডার্টি মানির 170 মিলিয়ন সাবেক ভূমিমন্ত্রী তার সম্পত্তি অলরেডি বাজেয়াপ্ত করার প্রসেস শুরু হয়েছে। তার সফরের অনেক ক্রেডিট রয়েছে। আমাদের অনেক কাজ বাকি আছে, রাজনৈতিক দলগুলোকে এই কাজগুলো করতে হবে, রক্তের ঋণ পরিশোধ করতে হবে, সেকেন্ড রিপাবলিক গঠন করতে হবে। সুতরাং দয়া করে অন্য যে শক্তিগুলো যারা গণতন্ত্রের জন্য উপকারের চেয়ে অপকার হয় বেশি, তাদেরকে প্রশ্রয় না দিয়ে তারা যদি জুলাই ইশতেহারে কি থাকবে সেটা বড় কথা না। জুলাই ইশতেহার তো আমরা সবাই জানি। আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে এবং আন্ডার দ্য কার্পেট কোনো রেসিজম চলবে না। কোন আদর্শ বড়, কোন দল বড়, কোন দল ছোট, সকলের একটা ইকুয়াল অপরচুনিটি থাকতে হবে। এই জন্য আমার মনে হয় যে আপনি যেটি বলেছেন সেনাবাহিনী প্রধানের উদ্ধৃতি দিয়ে, তিনি অনেক ভালো কাজ করেছেন 5ই আগস্ট। তিনি অনেক রক্তপাত এড়িয়েছেন। কিন্তু দয়া করে তিনি যদি তার যে বুকটি দেখে থাকেন, এবং তিনি অত্যন্ত সৎ মানুষ হিসেবে আমি ওনাকে জানি, আশা করছি ওনাকে দিয়ে অন্য কোনো শক্তি কোনো ধরনের অপকর্ম করানোর সাহস অথবা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার কোনো সুযোগ রাজনৈতিক দলগুলো এবং সেনাপ্রধান এবং কেউ দেবেন না। এটা কিন্তু সকলের আকাঙ্ক্ষা। লিটন ভাই, আপনাকে একটু থামায়, আমার হাতে সময় কম। সারোয়ার তুষার, সেক্ষেত্রে এখন নির্বাচনের জন্য চ্যালেঞ্জটা কোথায় এবং নির্বাচন কমিশন নিয়ে আপনাদের যে আপত্তি, সেটা নির্বাচনের এই কাঙ্ক্ষিত যে সময়সীমা ধরা হচ্ছে সেটাকে ব্যাহত করতে পারে কিনা? না, একেবারেই না, এর মধ্যেই সম্ভব। আমরা বলেছি যে নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো আছে এগুলো ছাড়া তো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইস্যুটা হলো যে সুষ্ঠু নির্বাচন করতে হবে। প্রধান উপদেষ্টার মতো একজন ব্যক্তি, যিনি মানে ওয়ার্ল্ড রিনাউন্ড একজন ব্যক্তি, তিনি বলেছেন যে বাংলাদেশ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি করবেন। তো এখন যে পরিস্থিতি, সেখানে কিন্তু আশঙ্কা আছে যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, যে সকল 3-4টা নির্বাচনকে আমরা মোটা দাগে মেনে নিয়েছি সেই স্ট্যান্ডার্ডে নির্বাচন করার মতো পরিবেশও এখন অনেক ক্ষেত্রে নাই। এই কারণে আপনাকে যে সমস্ত এই কথাগুলো বললে এরকম মনে করা যাবে না যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, একেবারেই আমাদের কোনটা মানে আমাদের যেগুলো ভালো নির্বাচন, সেই মডেলের নির্বাচনও কেন করা সম্ভব না? কারণ এই প্রশাসন তো, আমরা তো জানি না, প্রশাসন তো টেস্টেড না, এবং এই প্রশাসনের নানা ধরনের কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। এই জন্যই সংস্কারটা খুব জরুরি, মানে যেগুলো সিরিয়াস সংস্কার সুষ্ঠু নির্বাচনের জন্য। বিএনপি একসময় বলেছে যে নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, আমরা কিন্তু ওইটাকেই মৌলিক সংস্কার মনে করি। যে আপনি নির্বাচনের জন্য যেটুকু পরিবেশ করা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য, এটা করার জন্য আপনাকে আসলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে, কারণ এগুলো সব এন্ট্যাঙ্গেলড। এটা শুধু নির্বাচনী সংস্কার বলতে আলাদা কিছু নাই। এই কারণে এই সংস্কারগুলো করে সংস্কারটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এইটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যে টাইম ফ্রেমটা আছে, এই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হলে বাংলাদেশ, মানে গণতান্ত্রিক যে উত্তরণ আমরা সবাই চাই, সেখানে আমরা যেতে পারবো। জি, মোশাররফ ভাই, আপনার কাছে সহজ করে জানতে চাই যে প্রফেসর ইউনূসকে বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে, তাহলে তার অভিজ্ঞতা সেগুলোকে বিএনপি কাজে লাগাতে চায়, বা সরকারের, আমরা যা বুঝি যে সরকারের অংশ হিসেবেই তাকে চাই। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তেমনটা জানিয়েছেন। আপনারা কি তাহলে প্রফেসর ইউনূসকে মাথায় রেখেই নির্বাচনের পরিকল্পনা করছেন, বা পরবর্তীতে যদি সরকার গঠন করতে পারেন সেই জায়গাটা ভাবছেন? না, এটা হলো একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। এটা এখন ডক্টর ইউনূস সাহেব এখন যে দায়িত্বে আছেন, পরবর্তী তার যে বয়স, তার যে সময়, বা তার যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যে নিজে কাজ করে, এটা হলো সম্পূর্ণ তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে সে পরবর্তী সময় কোনো সরকারকে সার্ভ করবে কিনা। এখানে আমি একটু সরোয়ার তুষারের সাথে একটু যোগ করতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 90-তে, তখন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ছিল মাত্র 3 মাস। 3 মাসে 91-এর নির্বাচনটা যদি আপনি দেখেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ইলেকশন। কেন ইলেকশনটা গ্রহণযোগ্য হয়েছিল? একটা কারণে কিন্তু হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে।
তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলেছিলেন, আমি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এই তার যে একটা মেসেজ, এখন তো ধরেন সরকারের নানা মেকানিজমের অনেক কিছু উন্নতি করেছে, তখন কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে ভোট কেন্দ্রগুলিতে দড়ি বেঁধে আনসার দিয়ে, নট পুলিশও ছিল না এত, দিয়ে একটা বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করেছে। তা আমার মনে হয় যে সরার তুষাররা যে আশঙ্কাটা করে এটা কোনো বিষয় না। যদি জনগণের কাছে এই মেসেজটা যায় যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সরকার করতে চায়, আমার মনে হয় বাংলাদেশের জনগণ সেই সহযোগিতা করে। অতীতে এই রেকর্ড কিন্তু বাংলাদেশে আছে। আপনার 91 দেখেন, 96 দেখেন, 2001 দেখেন। সুতরাং মূল মেসেজটা হলো, আর যদি জনগণ বুঝতে পারে যে সরকার অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা ম্যানিপুলেট চায়, তাইলে ওখানে সংকট তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখেন বাংলাদেশের যে মেসেজটা, যে আগামী দিনে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, এবং ওই পরিবেশটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, আমার মনে হয় সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে আপনাদের তো ভয় না, আপনি বড় দলের নেতা, ফলে আপনি মিছিল করলে আপনাকে ইউনো ডিসি সবাই সহযোগিতা করবে। কিন্তু সারওয়ার তুষার ধরেন নতুন নেতা, উনি যখন আপনার বিপরীতে মিছিলের জন্য জায়গা অনুমোদন চাইবে, তখন সে যদি সমান সুযোগ না পায়, যে ভয়টা সারওয়ার তুষার যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? না, এইটা আমার মানে বাংলাদেশে হবে না কেন, একটা কারণ, একটা এইরকম যারা এই সকল ঘটনা ঘটিয়েছে তাদের ভাগ্য কিন্তু ভালো কিছু বয়ে নিয়ে আসেনি। আজকে পরিণতি ভালো হয়নি। আজকে দেখেন আওয়ামী লীগ এই কাজগুলি করেছে বলে কিন্তু আজকে তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং কোনো রাজনৈতিক দল আগামী দিনে এই ঝুঁকিটা নেবে এটা আমার কাছে মনে হচ্ছে না, কারণ একটা পরিবর্তনের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আপনি এই দেখেন, এই যে 10 মাস আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু অ্যাক্টিভ না, তারপরও আপনি কি খুব একটা কি অবনতি হয়েছে? এটা কেন? মানুষের সহযোগিতার কারণে, মানুষের এই সরকারের সাথে আছে এই কারণে। আমার মনে হয় আগামী দিনের নির্বাচনটা, যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছে যে আমি ইতিহাসের সেরা একটি নির্বাচন করতে চাই, আমার মনে হয় তার এই কথার মূল প্রতিদ্বন্দ্বী করবে আগামী দিনের জনগণ, ভোটাররা। এবং আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি ভালো নির্বাচন আমরা দেখতে পাবো। সারওয়ার তুষার, প্রফেসর ইউনূস স্পষ্ট করেই বলেছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছেন শিক্ষার্থীরা, যারা আন্দোলনে সক্রিয় ছিলেন, মানে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা লিড দিচ্ছেন আপনারা। ফলে আপনাদের এই যে টেনশনের জায়গাগুলা বা আপনাদের যে কনসার্নের জায়গাগুলা, সেগুলো অফিসিয়াল বা আনঅফিসিয়াল চ্যানেলে প্রফেসর ইউনূসের কাছে পৌঁছানোর সুযোগ হয়েছে? না, অফিসিয়ালি পৌঁছানোর সুযোগ হয়নি, আনঅফিসিয়ালি আমার ধারণা আনঅফিসিয়ালিও এটা পৌঁছানো হয় নাই। আমরা তো জাতীয় ঐক্যমত্য কমিশনে যাই, সেখানে আসলে সংস্কার নিয়ে আলোচনা হয়, কিন্তু যে পরিস্থিতিটা বিরাজ করছে, আমরা যেটা যখন পদত্যাগের কথাটা এসেছিল ওনার, তখন কিন্তু উনি বলেছিলেন যে আমি চাই না কেউ ভোট কেন্দ্র, মানে ওনার নিজেরই এটা নিয়ে কনসার্ন আছে। আজকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু এটা বলেছেন। তার মানে এই ধরনের কিছু আলামত তো ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে। মানে মোদ্দা কথাটা হচ্ছে যে মাঠ পর্যায়ে একটা সহিংস পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ নিষ্ক্রিয়। আজকে যেটা আমি একটু আগে বললাম যে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আপনি গ্রেফতার করছেন না কেন? যারা যারা এর সাথে জড়িত, পুলিশ কিন্তু গ্রেফতার করে না। ঠিক আছে, পলাশে আজকের ঘটনা, একদম গুলিবিদ্ধ একজন এখন ঢাকা মেডিকেলে আছে। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, এটা একটা উদাহরণ, অন্যান্য জায়গায় আছে। আমি বলছি যে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ কিন্তু ব্যবস্থা নেয় না। এখন ধরেন একদল যখন বলে যে আমি অমুক টাইমে শোডাউন দেবো, তাহলে আপনার আগেই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। পুলিশ তো পরবর্তীতে বাংলা সিনেমার মতো স্টাইলে গিয়ে ওখানে গিয়ে লাভ নাই, আগেই আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। এই ধরনের সক্রিয়তা আমরা পুলিশের কাছ থেকে পাচ্ছি না, এইটা হচ্ছে ইস্যু। তো সেইটা আমরা চাই যে প্রধান উপদেষ্টা সহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সকল কলকবজা, তারা আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং এখানে রাজনৈতিক দলেরও ভীষণ দায়িত্ব আছে, তারা যদি তাদের জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কমিটেড থাকে, এটা অনেক দূর পর্যন্ত টেনশন দূর করবে। জি, আমি লিটন ভাই আপনার কাছে খুব সরাসরি একটা প্রশ্ন, তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন? আব্দুল আল মিন্টু আজকে বলেছেন যে নির্বাচনের আগেই দেশে ফিরবেন। একটা গুঞ্জন শোনা যাচ্ছে 5 আগস্টের আগেই তিনি দেশে ফিরবেন। এরকম আলোচনা আছে 5 আগস্টে উনি দেশে ফিরতে পারেন, যেদিন শেখ হাসিনার পতন হয়েছে। ফলে আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আপনাদের ধারণা কি? এইটা আমরা 5ই আগস্ট থেকেই, 5ই আগস্ট আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। 5ই আগস্টের দিন থেকেই, বিকেল থেকেই উনি এখানে যে নেতাকর্মী পরিবেষ্টিত এবং শত শত হাজার হাজার মানুষ ওনাকে ভালোবাসে, তারা বিভিন্ন জায়গায় সমবেত হয়েছিল, তারা প্রত্যেকে দাবি করেছে তিনি যেন দেশে যান। কিন্তু এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দ্বিতীয়ত হচ্ছে তার দলীয় সিদ্ধান্ত, এবং তৃতীয়ত হচ্ছে যে রাজনীতির সঙ্গে যেহেতু নির্বাচন এবং পরবর্তী প্রক্রিয়া ইত্যাদির সঙ্গে জড়িত, আমার মনে হয় যেটা সেটি হচ্ছে যে উনি দ্রুতই যাবেন। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি জানতে চান, আমার মনে হয় যে ওনার দেশে যাওয়ার মতো পরিস্থিতি যখন উনি ইতিবাচক মনে করবেন তখন যাবেন। তবে সম্ভবত
শিডিউল দেওয়ার পরপরই রাজনীতির ট্রেনটি যেহেতু নির্বাচনের মাঠে প্রবেশ করবে, তখন তার রেলেভেন্স অনেক অনেক বেশি হবে বলে, এবং সেটি হয়তো ওনার জন্য আনএভয়েডেবল হতে পারে। তবে একটি কথা তুষারের, একটি কথা ছোট করে আমি বলে নেই, যে এখন প্রায় চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি বলা হয়। এখন কথাটা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে এবং প্রশাসন এবং সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। একজন অপরাধী যখন অপরাধ করে, তখন সে আর রাজনৈতিক দলের নেতা অথবা কর্মী অথবা ইমাম মুয়াজ্জিন থাকেন না তাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু প্রফেসর ইউনূসকে ছাত্ররা নিয়োগ করেছেন, তাকে তো আর শোকজ করার কোনো সুযোগ নেই। কিন্তু বেসিক্যালি এই সরকারের প্রতি সকলের দায় যেমন আছে, সেই দায়টাও সকলকে অনুভব করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে সরকারকে সেই ব্যর্থতার দায় নিতে হয়। এই জন্যই এই ব্যর্থতা যাতে আরো চরম আকার ধারণ না করে, সেজন্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুপ্রবেশটা বাংলাদেশের জন্য ভীষণ তাৎপর্য। অনেক ধন্যবাদ। শামসুল আলম নিটল লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ধন্যবাদ সারওয়ার তুষার এবং এবিএম মোশাররফ হোসেন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকুন।